পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছেন যারা নিজেরা হাসতে হাসতে কখন আপনার হাসিটা কেড়ে নেবে সেটা টেরই পাবেন না। বিগত সময়ে এমন অসংখ্য মানুষ এমন পরিস্থিতির শিকার হয়েছেন। তারা এর পরেও পারেননি সত্যকে তুলে ধরতে, বলতে পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএটিভির এই প্ল্যাটফর্মে সে কথাগুলোই বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন কারা নির্যাতিত গুমের শিকার ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ এবং একই সাথে তিনি কেন্দ্রীয় যুবদলের জয়েন্ট সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার কাছ থেকে তার এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া বেশ কিছু দুঃসহ স্মৃতির কথা। জনাব সাজ্জাতুল মিরাজ, আমি শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি এসএটিভির স্টুডিওতে। কেমন আছেন? ধন্যবাদ এসএটিভিকে যে কথা যায়নি বলা এই ধরনের একটা অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুরুটা করতে চাই যে আপনার যে রাজনৈতিক পরিচয়টা আমি দিলাম, আপনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে এবং একই সাথে কেন্দ্রীয় যুবদলেরও আপনি জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই রাজনীতির পরিচয়ের বাইরে সাজ্জাতুল মিরাজকে মানুষ ঠিক কতটা চেনে? আমি অর্থাৎ মানুষের সাথে যে অন্তরঙ্গতা আপনার, সেই বিষয়টা যদি আমরা তুলে ধরতে চাই, সেখান থেকে আসলে মানুষ আপনাকে কতটা চেনে? আমি এই রাজনীতি বাইরেও এর আগে আমার এর সাথে রাজনীতির সাথে আমার পুরো পরিবারের সংযুক্ত প্রায় জাগদল থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন জাগদল করেছেন তখন আমার বড় ভাই বৃহত্তর মিরপুরের যুবদলের প্রতিষ্ঠাতা নির্বাচিত সভাপতি ছিলেন, তারপর বিএনপির প্রতিষ্ঠাতা নির্বাচিত সেক্রেটারিও ছিলেন পরবর্তীতে, এবং আমার আপন ফুপা পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তানের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন, ডেপুটি স্পিকারও ছিলেন। তো উনি জিয়াউর রহমান যখন জাগদল গঠন করেন তখন কিন্তু প্রথম যে বিএনপির অফিস, তখন কিন্তু আমার ফুফা এটিএম মতিন পাটোয়ারি সাহেবের বাসায় কিন্তু প্রথম এই জাগদলের অফিসটা হয়। তো এই জিয়া পরিবারের সাথে এবং জাতীয়তাবাদী দলের সাথে আমরা ঐক্য এবং পরোক্ষভাবে জড়িত অনেক দিন যাবতই। আচ্ছা আচ্ছা, আপনার নামে আমরা যতদূর জানি যে বিগত আওয়ামী লীগের সময়ে আপনার নামে আমরা দেখেছি যে 281টা বা তার অধিক মামলা হয়েছে, আপনাকে গ্রেফতার করা হয়েছে 7 বার এবং 2 বার খুব সম্ভবত আপনাকে গুমও করা হয়েছিল। এই জায়গাটা থেকে একটু আসতে চাই, সূত্রপাতটা ঠিক কিভাবে হয়েছিল? নিশ্চয়ই রাজনীতির কারণেই, কিন্তু তারপরও সূত্রপাতটা ঠিক কিভাবে হয়েছিল এই জায়গা থেকে একটু আসতে চাই। দেখেন, যতগুলি মামলা হয়েছে আমার নামে প্রায় 281টা মামলা, 7 বার অ্যারেস্ট হয়েছি, 2 বার গুমের শিকার হয়েছি, রিমান্ডও অসংখ্যবার রিমান্ডে খেটেছি। তো এই সবগুলি মামলা কিন্তু রাজনীতি করার কারণেই। প্রায় আমি যখন শাল থানা যুবদলের সভাপতি ছিলাম তখন থেকে কিন্তু মামলার সূত্রপাতগুলি হয় এবং গত কত সালে? এটা 2012 সাল থেকে শুরু হয়েছে মামলাগুলি। এবং আমি কিন্তু যখন মামলাগুলি খেয়েছি তখন কিন্তু কোনো দায়িত্বে ছিলাম না, আমি দায়িত্ব পেয়েছি 2017-তে। দীর্ঘদিন এই দলের আন্দোলন সংগ্রামে পরোক্ষ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আমি বলতে চাই যে 96 সালে অসহযোগ আন্দোলন ছিল, তখন কিন্তু আমি মিরপুর কলেজের ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন থেকে কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা 22 বছর পর যখন 12ই জুন যখন ক্ষমতায় আসে 22 বছর পর, তখন থেকে কিন্তু আমাকে টার্গেট করে এবং ওই টার্গেটের কারণে কিন্তু আমি দেশে থাকতে পারি নাই। আমার 96 সাল থেকে 2 সাল পর্যন্ত টোটালি বাইরে থাকতে হয়েছে। তো ওই প্রেক্ষাপটে আমি যখন দেশ ছেড়ে দেই তখন আমি প্রায় আত্মগোপনে ছিলাম প্রায় 4-5 বছরের মতো। তখন আমি যখন দেশে আসতে নেই তখন অনেক মামলা ছিল, বিভিন্ন মামলা আমাকে ওই স্বৈরাচারী ওই 96 সালের হাসিনা তখন আমাকে মামলাগুলি দেয়। আমার মা তখন অসুস্থ ছিলেন। আমি যখন দেশে আসবো শুনছি আমার পরিবার, আমার তখন মা অনেক আনন্দে আত্মহারা হয়ে যায় যে আমার ছেলে এতদিন পর দেশে আসবে, আমার বুকে আসবে। তো আমি আসতে না পারার কারণে আমার মা কিন্তু মারা যায়, আমার মা মারা যায়, আমার ভাইও মারা যায়। আমি কিন্তু জানাজা দিতেও পারি নাই, খবরও দিতে পারি নাই। এই রাজনীতি করার কারণেই কিন্তু আমার মাটা মারা গেছে এবং ওনাকে লাস্টবার দেখারও কিন্তু সুযোগ আমার হয়নি। এবং 2000 এরপর থেকে কিন্তু এই অল ইলেভেন থেকে শুরু করে প্রায় 16 বছর, অন ইলেভেন থেকে প্রায় 16 বছর, 14 বছর আমার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। এই 14টা বছর আমি কিন্তু রাজনৈতিক পরিচয়ের বাইরে কিন্তু আমি আন্দোলনটা করেছি স্বৈরাচারী সরকারের বিপক্ষে। 3টা নির্বাচন, তখন আমার তো রাজনৈতিক পরিচয়বিহীন আমি রাজপথে ছিলাম। আমি প্রথম রাজনৈতিক পরিচয় পাই
1993 সালে ছাত্রদের সাংগঠনিক সম্পাদক ছিলাম ওয়ার্ডের। এরপরে রাজনৈতিক পরিচয় পাই 2017 সাল। এই দীর্ঘ এত বছর রাজনৈতিক পরিচয় বিহীন থেকে আমি আন্দোলন সংগ্রাম করেছিলাম স্বৈরাচারের বিপক্ষে। কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে 96 সালে আপনি যখন ইন্টারমিডিয়েটে খুব সম্ভবত পড়তেন, First year-এ। তখন থেকেই আপনাকে টার্গেট করা হয়েছিল। এই টার্গেট করার পেছনে তাহলে তখন কারণ কি ছিল? আপনি তো কোনো বড় দায়িত্বে ছিলেন না। না, তখন বড় দায়িত্বে আমি ছিলাম না, কিন্তু অসহযোগ আন্দোলন মিরপুর 10, মিরপুর 1 তখন আমি প্রথম সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলাম। তখন কোনো পত্রিকা ছিলেন না, তেমন কোনো মিডিয়াও কিন্তু ছিল না। জনকণ্ঠ পত্রিকা ছিল, তখন ফুটেজগুলি তারা কালেকশন করার পর 12 জুন 96 যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে 22 বছর পর, তখন সেই ফুটেজগুলি কালেকশন করে সারা বাংলাদেশ পোস্টার করে যে একে ধরিয়ে দিন। তখন আমাদের ছাত্রদলের সভাপতি ছিলেন নাসিরুদ্দিন পিন্টু ভাই। তখন উনি বলছেন যে তুই আপাতত দেশে থাকিস না, দেশে বাইরে। অর্থাৎ আপনার ছবি দিয়ে পোস্টার করা হয়? হ্যাঁ, আমার ছবি দিয়ে পোস্টারিং করে, আচ্ছা, যে ধরিয়ে দিন বলে, যে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, অসহযোগ আন্দোলন, যার তখন থেকে আমি টার্গেটে পড়ি আর কি। আচ্ছা। তো এই যে আপনার রাজনৈতিক জীবনে যে এতগুলো মামলা, এবং আপনি কিছুক্ষণ আগে নিজেও বলছিলেন যে দুবার আপনাকে গুম করা হয়েছে, এই গুমের বিষয়টা থেকে একটু আসতে চাই। গুম শব্দটার সাথে তো আসলে একটা সময় আমরা কেউই পরিচিত ছিলাম না, আমরা জানতাম না আসলে গুম শব্দটা কি, বা গুম আসলে মানে কেন বলা হয়, এই শব্দটা কেন। আমরা 5ই আগস্ট পরবর্তী কিন্তু আমরা আসলে দেখেছি আয়নাঘর উন্মোচন হয়েছে, অনেকে সেখান থেকে বেরিয়ে এসেছেন এবং আজ পর্যন্ত অনেকে ফিরে আসেননি। তো আপনিও গুম হয়েছেন, সৌভাগ্যবশত আপনি ফিরেও এসেছেন। আপনাকে যে দুইবার গুম করা হয়েছে সেটা কোথা থেকে এবং কবের ঘটনা ছিল এবং ঠিক কি হয়েছিল আপনার সাথে? 2014 সালে একবার হয়েছিলাম, তখন 1 সপ্তাহ রাখার পর পাইকপাড়া একটা জায়গায় আমাকে ছেড়ে দেয়। কিন্তু 2018 সালে যেভাবে হয়েছিলাম, আমি তখন শাহালি থানা যুবদলের সভাপতি দায়িত্বে ছিলাম। তখন আমার মাত্র 22টা মামলা। তখন আমি ধানমন্ডি স্টার কাবাবে রাতেরবেলা ডিনার করা অবস্থায় ছিলাম, তখন আমার সাথে আরও নেতাকর্মীরা ছিলেন। তো ওই সময় আমাকে ট্র্যাকিং করে ঘিরে ফেলে স্টার কাবাব, ঘিরে ফেলা বা সিভিল টিম উঠে নিয়ে একেবারে মোহাম্মদপুর থানায় নিয়ে যায়। তো ওই থানার থেকে আধা ঘন্টার ভিতরে সরায় ফেলে আমাকে। এটা কি ডিবি ছিল না র্যাবের টিম ছিলেন, সিভিল টিম। ওইখান থেকে আমাকে সরায় ফেলে, একটা ফ্ল্যাটে নিয়ে যায়। তো ফ্ল্যাটে নিয়ে যায়, তখন আমি জানতে পারি না, আমি জানতে পারছি 2 সপ্তাহ পর। চোখ বাঁধা ছিল? চোখ বাঁধা ছিল। আচ্ছা। তো আমার সাথে আরও অনেকে ছিলেন। তো শুনতে পেয়েছি যে সবচেয়ে আতঙ্কের বিষয় ছিল যে আমার সাথে 7-8 জন ছিলেন, ওইখান থেকে 3 জনকে নিয়ে ক্রস দিয়ে দিচ্ছেন। তো ওইটা অনেক কষ্টদায়ক এবং বেদনাদায়ক ছিলেন। আমার সাথে একটা ছাত্রদলের ছেলে ছিলেন, ও প্রতিনিয়ত কান্নাকাটি করতেন যে অন্তত আমাদের নামে কোনো মামলা নাই, অন্তত যদি আপনারা রাখতেই চান, ভিতরে রাখতে চান, তো অন্তত হত্যা মামলা দিয়ে আমাদেরকে চালান করেন, তো আমাদেরকে জীবিত রাখেন। তো আমিও কান্নাকাটি করতাম। সবচেয়ে কষ্টের বিষয় হলো যে আমরা দিন না রাত এটা উপলব্ধি করতে পারতাম না। তারা বলতো না যে কখন দিন কখন রাত, তখন চোখটা বেঁধে রাখতো, খাওয়ার সময় চোখটা খুলে দিত। ওখানে কোনো নির্যাতন করা হয়েছিল? না, নির্যাতন প্রথম 2 দিন করা হয়েছিল। 2 দিন করা হয়েছিল অস্ত্রের জন্য, যে অস্ত্র কোথায়, অস্ত্র দাও, তোমাদেরকে ছেড়ে দিব। এরপরে আর বাকি যে 12 দিন আর কোনো নির্যাতন করে নেই। ভয় দেখাইতো, যে প্রতিদিনই বলতো যে দোয়া পর তোদেরকে নিয়ে যাব, এই আর কি। আচ্ছা, এই যে আপনার নামে বহু মামলা, গ্রেফতার ও রাজনৈতিক চাপের কথা আমরা ইতিমধ্যে সেটা বললাম, আমরা শুনেছিও। তো সেই সময় মানে ওই কঠিন সময়কার আপনার সবথেকে মনে থাকার মতো বা উল্লেখযোগ্য কোনো ঘটনা বা বিষয় এই মুহূর্তে মনে আছে কিনা? রাজপথের না, আপনি যে গ্রেফতার হয়েছেন, আপনি গুম ছিলেন, এই সময়কার মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা আপনার মনে দাগ কেটে আছে এখনো, এমন কোনো ঘটনা আছে কিনা? এই সময় একেবারে মতিঝিলের দিকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো ওই প্রোগ্রামে তখন তো গুমের শিকার সব, মানে একে প্রতিনিয়ত যে ধরতে পারলি গুম। তারপর 12 সালেও অনেকবার আমার সাথে প্রায় 4 জনকে ক্রস দিয়েছে পাইকপাড়া এলাকায়। তো ওইটাও এক আতঙ্কের বিষয় ছিল। আসলে গত 16 বছর তো প্রতিনিয়তই আমরা আতঙ্কে এবং নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম। প্রতিদিনই আমাদের হয়তো যে আজকে মনে অ্যারেস্ট করবে প্রোগ্রামে গেলে আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি দেশের বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন। আপনি কোন দেশে ছিলেন এবং কত বছর ছিলেন, সেখানে কি কাজের সাথে জড়িত ছিলেন এবং কেন যেতে বাধ্য হয়েছিলেন, এই বিষয়টা একটু আবার জানতে চাই পরিষ্কারভাবে। আমি যখন 2096 সালে যখন অসহযোগ আন্দোলন হয়, তখন আমি মিরপুর কলেজে ফার্স্ট ইয়ারে পড়তাম। তখন
আমি এর আগে ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক দায়িত্বে ছিলাম, 8 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলাম। তো মিরপুর কলেজে এসে আসার পর যখন মিরপুর কলেজ কেন্দ্রিক রাজনীতি করব, তখনই অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় বিএনপি পিরিয়ডে। তো এই অসহযোগ আন্দোলনে চলাকালীন কমিটিটা আর হয় না, তখন আমাদের এই অসহযোগ আন্দোলনের রাজপথে নামতে হয়। ওই পর্যায়ে যে আন্দোলনের যে কিছু ফুটেজগুলি, আন্দোলন চলাকালীন যে ফুটেজ, এই ফুটেজগুলি বিভিন্ন পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, তখন তো মিডিয়া কম ছিল, তখন জনকণ্ঠ পত্রিকাটা, ইত্তেফাক, ইনকলাব, ওই মিডিয়া, ওই পত্রিকাগুলি আমার ফুটেজগুলি কালেকশন করে। তো কালেকশন করে যখন 12ই জুন যখন শেখ হাসিনা ক্ষমতা আসে, তখন এই ফুটেজের উপরে তারা বিভিন্ন বাংলাদেশে প্রতিটা এলাকায় পোস্টারিং করে যে এদেরকে ধরিয়ে দিন, এরা হলো দেশের শত্রু, জাতির শত্রু বলে পোস্টারিং করা হয়। তো ওই মুহূর্তেতে আমি আর ওপেন থাকতে পারি নাই। আমার ওই পড়াশোনা, তারপর যাবতীয় চলাফেরা, একেবারে সামাজিক মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আত্মগোপনে চলে যেতে হয়, দেশেও থাকতে পারিনি আর কি। প্রায় আমি 6 বছরের মতো কোরিয়া থাকতে হয়েছে আর কি। আচ্ছা, তো সেখান থেকে 6 বছর পরে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার ফেরার কথা ছিল, ফিরতে পারেন, ঠিক কী কারণে পারেননি এবং আপনার মায়ের আসলে ওই সময়টা ঠিক কী হয়েছিল, উনি কি অসুস্থ ছিলেন কিনা? আমার মা অসুস্থ ছিলেন যখন, অর্থাৎ পুরো পরিবারটা ওই সময় ঠিক কী অবস্থার মধ্যে দিয়ে গেছে? ওই সময় পরিবারটা খুবই খারাপ অবস্থা ছিলেন। প্রায় আমার মা যখন অসুস্থ ছিলেন, উনি শুনতে পেলেন যে আমি দেশে আসব। দেশে আসার কথা শুনে তো উনিও আনন্দে আত্মহারা হয়ে গেছেন যে এতদিন পর ছেলেটাকে দেখব। অসুস্থ থাকা অবস্থায় তা আমি হঠাৎ করে বলি যে আমার দেশে আসা হবে না, আমি কয়টা দিন পরে আসি। তো ওই কষ্টে উনি মানে, তখন তো ফোনে তেমন কথা হইতো না, উনি আমাকে চিঠি লিখতেন, মাঝে মধ্যে টিএনটিতে ফোন দিতাম। তো ওই সময় অনেক মানে মারা যাওয়ার 2 দিন আগে আমাকে অনেক কান্নাকাটি করছেন যে একবার এসে তুই আমাকে দেখে যা, তারপর তুই আবার চলে যাইস। আমি আর এত মামলা থাকার কারণে আমি আর দেশে আসার সুযোগ হয় নাই। তখন আমি এরপর 1 বছর পর দেশে আসি। আসার পর তারপরে আবার আমার ভাই মারা যায়, আমার ভাইকে মেরে ফেলা হয়, ভাই মারা যায়। ভাই জানাজাটা কিন্তু আমি দেখতে পাইনি আর কি। ভাইকে মেরে ফেলা হয় বলতে আপনি মানে তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ওনাকে মেরে ফেলা হয় কি? মানে সেই ঘটনাটা একটু জানতে চাই, ওনাকে কিভাবে মেরে ফেলা হয়েছিল? ওনার লাশ পাওয়া গেছে, মানে স্বাভাবিক মৃত্যু ছিল না আর কি। আচ্ছা, মানে কোথায় লাশ পাওয়া গিয়েছিল এবং কিভাবে নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন উনি? এইটা এখন পর্যন্ত আর কি উদ্ঘাটন হয় নাই আর কি, মানে কিভাবে মারা গেছে, কিন্তু মেরে ফেলা হয়েছে ওকে। আচ্ছা, কিন্তু আপনার মা যখন মারা যান তখন আপনি কি ওখানে বসেই খবর পেয়েছিলেন যে আপনার মা জীবিত নেই? হ্যাঁ, আমাকে সাথে সাথে জানানো হয় নাই, আমাকে 1 সপ্তাহ পর জানানো হয়েছে যে এভাবে মারা গেছে। আমি সেদিন জানিনি আর কি, 1 সপ্তাহ পর। আপনার জীবনের এই যে কঠিন সময়গুলো যে পার করেছেন, এই সময়টা কে আপনার পাশে ছিল বা আপনাকে সাহস জুগিয়েছে? দল করার জন্য আসলে এত নির্যাতনের সম্মুখীন হয়েছেন, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দেশ ছাড়া থেকেছেন। ওই কঠিন মুহূর্তে আসলে কে পাশে ছিল বা আপনাকে সাহস জুগিয়েছে, এমন কোনো ব্যক্তি নাম এই মুহূর্তে মনে আছে কিনা? আমার পরিবারের থেকে একেবারে স্কুল লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত আমার বোন আমাকে দেখছেন, বড় বোন আমাকে সাহস দিয়েছেন প্রতিনিয়ত। উনি আমাকে বিদেশ পাঠিয়েছেন, আবার প্রতিনিয়ত এখন পর্যন্ত আমার বড় বোন আমাকে সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা, আপনার দলের জন্য যে এত ত্যাগ তিতিক্ষা, আপনি আপনার পরিবারের আপনার সবচেয়ে প্রিয় মানুষ, আপনার মাকে হারিয়েছেন, আপনার ভাইকে হারিয়েছেন, এই রাজনীতির কারণেই আপনার জীবনে এতগুলো মামলা, রিমান্ড, গ্রেফতার। আমরা সেই গল্পগুলো আরও শুনবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। বিরতির পরে এসে আমরা আরও কিছু কথা আপনার থেকে জানবো। দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। বিরতিতে যাবার আগে আপনি আপনার পরিবারের বেশ কিছু দুঃসহ স্মৃতির কথা বলছিলেন। আপনি দেশে ফিরলেন এবং এরপরে আপনার আরও বেশ কিছু মামলা আপনার নামে হলো। আপনি টোটাল মামলার সংখ্যা আমাদেরকে যেটি জানিয়েছেন যে 281টি মামলা, এবং আপনাকে রিমান্ডেও নিশ্চয়ই নেওয়া হয়েছে এর মধ্যে। তো এর মধ্যে আপনার ভয়াবহ কোনো উল্লেখযোগ্য আপনার এই মুহূর্তে নির্যাতনের কোনো কথা আসলে মনে আছে কিনা?
যেটি এখনো মনে দাগ কেটে আছে? নির্যাতনের কথা হলো যে 2024 সালে 23 সালে 28শে অক্টোবর মহাসমাবেশে পুলিশে অতর্কিত গুলিবর্ষণের পর 2 দিন পর যখন আমি অ্যারেস্ট হই, আমার সাথে অ্যারেস্ট হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, এখন যে যুব এবং ক্রীড়া বিষয়ক প্রতিমন্ত্রী আমিনুল হক, উনি, আমি এবং আমার পল্লবী থানা যুবদলের সদস্য সচিব যে আত্মঘাতী গুলিতে নিহত হয়েছেন, এই 3 জন একসাথে অ্যারেস্ট হয়ে গুলশান থেকে। তো অ্যারেস্ট হওয়ার পর যে রিমান্ডে যে দিনগুলি ছিল ওইটা অত্যন্ত কঠিন এবং অনেক কষ্টের ছিলেন। তো ওই দিনগুলির কথা আর কি মনে পড়ে। ওখানে কি কোনো ধরনের নির্যাতন আপনাদের সাথে করা হয়েছিল কিনা? নির্যাতন তো আমাকে এবং আমার সদস্য সচিব যুবদলের পল্লবী থানার গোলাম কিবরিয়া, ওকে ধরার সাথে সাথে থেকে ওইখান থেকেই নির্যাতন করছে। তো প্রায় 10 দিন রিমান্ডে ছিলাম। 10 দিন আমাদেরকে ডিসির মুশিওর ছিলেন। তো অত্যন্ত খারাপ একটা ব্যক্তি ছিলেন, যা ব্যবহার যেমন খারাপ, তা হাত তুলতো কথায় কথায়, মানে প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় সে নির্যাতন করছে আমাকে এবং গোলাম কিবরিয়াকে। বিশেষ করে গোলাম কিবরিয়াকে মানে অনেক নির্যাতন করছে, যা বলার মতো না। আমাদেরকে সে সামনে বসিয়ে সে তার পিস্তল থেকে, ম্যাগজিন থেকে গুলি বের করে গ্লাস একটা দিতেন পানি, যে এটা চাবায় খা। এই পরিমাণ পানি চিবিয়ে খেতে হবে? পানি না, তার গুলি। আচ্ছা, পিস্তলের যে ম্যাগজিন থেকে গুলি বের করে আমাকে দিতেন যে এটা চাবায় খা। এটা যখন না দিতাম তখন এই গুলি চাবাবি না, হেঁটে যেত, হেঁটে দিকে ঘুরে আবার ফিকা মেরে বলে এগুলি টোকাইতে, যে গুলি অনেকগুলি প্রায় হাতে 15-20টা, যে ফিকা মতো এগুলি যদি আবার টোকায়া ওনাকে না দিতাম তখন আবার অত্যাচার করতো। তো এই পরিমাণ অত্যাচার আমাকে ডিবি অফিসে করছে। এবং আমার সাথে যে গোলাম কিবরিয়া ছিলেন, ও মারা গেছে। তো ওকে অনেক অত্যাচার করছে, ওকে কাপড় চোপড় খুলে ওকে বাস ডলা দিত ডিবি অফিসে, বাস দিয়ে ডলা দিয়ে ওকে টর্চার করছে। এই পরিমাণ টর্চার মুশির করছে। এই অফিসার যাদের কথা বলছেন তারা কি এখনো কর্মরত আছে কিনা? না, ও কর্মরত না, ও এখন সম্ভবত অ্যারেস্ট, কারাগারে আছে নাকি। এই যে 16-17টি বছর যে স্রোতের বিপরীতে চলেছেন, নানামুখী নির্যাতনের শিকার হয়েছেন, পরিবার ছাড়া, দেশ ছাড়া থেকেছেন, কখনো কি মনে হয়েছে অবস্থার পরিবর্তন হবে বা কখনো আপনাদের সুদিন ফিরবে, এমন বিশ্বাস কখনো মনে জন্মেছে কিনা? বিশ্বাস তো অবশ্যই ছিল যে একদিন না একদিন এই স্বৈরাচারী সরকারের পতনটা ঘটবে, কিন্তু দিনটা কবে এটা ছিল না। কিন্তু একদিন পতন ঘটবে, আমাদের দ্বারা হবে না কবে হবে এইটাই তো আমি জানতাম না, কিন্তু স্বৈরাচারী সরকারের পতন ঘটবে একদিন, এটা জানতাম আর কি। যেই দলের জন্য আসলে এত ত্যাগ তিতিক্ষা, সেই দলের সাপোর্টটা কি বিশেষ সময়ে পেয়েছেন কিনা? দলের সাপোর্ট বলতে বলা চলে যে আমার যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি ব্যক্তিগতভাবে আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন। আমি যখন শালী থানার সভাপতি ছিলাম তারপর থেকে ওনার সাথে আমার পরিচয়, কন্টিনিউ ফোনে যোগাযোগ হতেন। আমি মেসেজ দিতাম, উনি মেসেজ ব্যাক করতেন। তারপর আমি ফোন দিতাম, উনি ফোন ধরতে না পারলেও আবার 2 দিন পর ব্যাক করতেন যে মিরাজ কিছু বলবা, কিসের জন্য ফোন দিছো। এই যে ভালোবাসা, এই ভালোবাসার তাগিদেই ওনার এই আন্তরিকতার সাথে কিন্তু দলটা করি। সর্বশেষ যে আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের যে সদস্য সচিব হয়েছি, আমার অনেক ক্যান্ডিডেট ছিলেন। তো উনি কিন্তু এত ক্যান্ডিডেটের মাঝে আমাকে উনি খুঁজে বের করছেন এবং আমাকে বলেছেন যে তোমাকেই বানাবো, তুমি ধৈর্য ধরো, তোমাকে দায়িত্ব দিব দলের কঠিন সময়। দেখেন, দলের কঠিন সময় থেকে শুরু করে দল এখন কিন্তু ক্ষমতায়, কঠিন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমার চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আমাকে দায়িত্বে রেখেছেন। অবশ্যই ভালো কিছু করেছিলাম এবং ওনার যে আশা ছিল আমাকে দিয়ে কিছু করাবেন, উনি করাতে পেরেছেন বলে আমি আশা করি। বিগত সময়ে আপনারা তৎকালীন সরকারের দ্বারা যে ধরনের রোষানলে পড়েছেন, নির্যাতন অত্যাচারিত হয়েছেন, তো আপনারা এখন ক্ষমতায়, আপনারা কি এরকম প্রতিশোধ পরায়ণ হবেন কিনা কিংবা ইতিমধ্যে হয়েছেন কিনা? না, এটা তো অবশ্যই হওয়া ঠিক না, কারণ রাজনীতি করি, তারা যে কাজটা করেছে ওই কাজটা যদি আমরাও করি, একই কাজ করি, তাহলে সাধারণ মানুষের কাছে তো একইভাবে প্রশ্নবিদ্ধ হব যে যারা যে অত্যাচার আমাদের সাথে করেছে, আমরা বরং সেটা না করে সাধারণ মানুষকে বুঝাতে পারবো এইটাই বরং রাজনীতি। তারা যে বুলডোজার চালিয়েছে, নিপীড়ন নির্যাতন আমাদেরকে করেছে,
গুম করেছে, খুন করেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে, 60 লক্ষ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে, গায়েবী মামলা দেওয়া হয়েছে আমাদের নামে। তা আমরা এই ধরনের কোনো কিছুতে যাওয়ার ইচ্ছা নেই। আমি মনে করি যে আমাদের চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনারও কোনো ইচ্ছা নেই। ওনাকে দেখেন, ওনাকে কিন্তু টর্চার করা হয়েছে, উনি কিন্তু উনি প্রতিশোধ পরায়ণ হন নাই। এবং এই জুলাই আগস্ট 5ই আগস্টের পর উনি 6 তারিখ আমাকে ফোন দেয়। 6 আগস্ট ফোন দিয়ে আমাকে বলে, মিরাজ কন্ট্রোল হিম, ও ঢাকা শহর তুমি কন্ট্রোল করো। তখন তো কেউ ছিলেন না, তখন অনেকে সিনিয়র নেতাকর্মীরা ভিতরে ছিলেন, অ্যারেস্ট ছিলেন। তো আন্দোলনটা উনি আমাকে দিয়ে বারবার ফোন দিয়ে করিয়েছেন। তো তখনও কি বলেছেন কন্ট্রোল করার জন্য। তো আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের 26টি থানা, 71টি ওয়ার্ড এবং 622টা ইউনিট, আমি আমার নেতাকর্মী দিয়ে কিন্তু ওই পরিস্থিতি, দেশ যখন ভঙ্গুর পরিস্থিতি, কোথাও কোনো থানা নাই, প্রশাসন নাই, ওই অবস্থায় কিন্তু আমি ঢাকা সিটিটা কন্ট্রোল করছি। আমি মনে করি যে ওই তখন যে দিনগুলি ছিল, হাসিনার সময় কালীন থেকে কঠিন সময় ছিল, কারণ দেশে কোনো প্রশাসন নাই। সাধারণ মানুষকে বোঝানোর জন্য মাইকিং করে, মসজিদে মাইকিং করে বিভিন্ন পাড়া মহল্লায় সাধারণ মানুষ ঘোষণা দিয়েছে ডাকাত আসছে। ওই মুহূর্তে আমরা দৌড়ায় যেতাম, কন্ট্রোল করতাম, এলাকাটা কন্ট্রোল করতাম, সাধারণ মানুষকে কন্ট্রোল করতাম। মব সৃষ্টি হইতো, একদল মব করতো, যারা এই জুলাই আগস্ট আন্দোলনে আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে ছিলেন, যাদের কথাতে সারা বাংলাদেশে মানুষ রাজপথে নেমে এসেছিলেন, তারাও মব সৃষ্টি করছে। তাদের মব কিন্তু আমরা প্রতিহত করেই কিন্তু একটা নতুন বাংলাদেশ করার স্বপ্ন আমরা দেখেছিলাম আর কি। কিন্তু সেই স্বপ্নে আসলে কি এটা বাধাগ্রস্ত হচ্ছে না, যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি, গণমাধ্যমে আসছে যে বিএনপির চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছাত্রদল, যুবদলের, তো আবার যদি সেই গতানুগতিক ধারায় ওই রাজনীতিটা ফিরে যায়, সেটা কি আসলে বাধাগ্রস্ত হচ্ছে না? আপনার কি মনে হয়? না, অবশ্যই চাঁদাবাজি, টেন্ডারবাজি অবশ্যই বাধাগ্রস্ত হচ্ছে, কিন্তু আপনি হয়তো জানেন না, এই ধরনের কর্মকাণ্ডের কারণে আমাদের তো একটা দল আছে, জাতীয়তাবাদী দল, বিশাল একটা দল। তো এই দলে আমরা কিন্তু প্রায় 7,000 নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছি, শোকজ করেছি আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশে। আমি কিন্তু ঢাকা মহানগর অনেক যুবদলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছি। তো এটাতে একটা কারণ আছে যে সেটা হলো যে এই 5ই আগস্টের পর আওয়ামী লীগপন্থী যেসব সাংবাদিক ছিলেন, তাদের নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আমাদের যুবদল কিংবা ছাত্রদল, স্বেচ্ছাসেবক যেতেই বলেন, আমাদের দলের যে কোনো কর্মী বলেন, আমরা কিন্তু ওই নিউজের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি। তো ব্যবস্থা নিয়ে দেখি যে এই ধরনের ঘটনা 5ই আগস্টে কেন্দ্র করে, যেমন আমি ক্যান্টনমেন্টে আমার যুবদলের সদস্য সচিবকে আমি বহিষ্কার করেছিলাম একটা ভিডিও ফলো করে। এই ভিডিওটা আমাকে অনেক মিডিয়া থেকে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া থেকে পাঠিয়েছে যে সে একটা অফিস দখল করতেছে। তখন ওইটার পরিপ্রেক্ষিতে আমি তাকে বহিষ্কার করে দিই। পরবর্তীতে আমি জানলাম যে এটা 5 তারিখের ঘটনা, একটা আওয়ামী লীগের অফিস, যেখান থেকে তারা আন্দোলন পরিচালনা করতেন, সাধারণ মানুষের উপর তারা বুলডোজার চালাতেন, যে অফিস থেকে ওই অফিস ওই ছেলেটা ভাঙচুর করছে। তো পরবর্তীতে আমি জানতে পারছি। তো এইটা যখন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এই ধরনের সংবাদ প্রচারণা করে আমাদেরকে দিয়ে বহিষ্কার করাইছে, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে, পরক্ষণে কিন্তু এইখান থেকে আমরা সরে এসেছি যে আমরা যাচাই বাছাই না ছাড়া আমরা সাংগঠনিক ব্যবস্থা আমরা নিই না। এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলো কিন্তু ম্যাক্সিমামই আপনি দেখেন যে আমাদের নাম, দলের নাম ব্যবহার করে অনেকে করেছে, যারা দলের সাথে কোনো সম্পর্কই নাই। আচ্ছা, আপনি এই যে 5ই আগস্ট পরবর্তী বেশ কিছু কথা বললেন, আপনারা সেই সময় অনেক অগ্রণী ভূমিকা পালন করেছেন বিভিন্ন জায়গাতে। সারা বাংলাদেশে আসলে ওইভাবে থানা ছিল না, আপনারা এগিয়ে গেছেন, আপনারা সেই দায়িত্বগুলো পালন করেছেন। কিন্তু 5ই আগস্ট পূর্ববর্তী কথা যদি জানতে চাই, যে জুলাই আগস্টে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনে আমরা আপনাকে দেখেছি রাজপথে, আপনিও ছিলেন, সাধারণ ছাত্রদের জনতার কাতারে আপনিও ছিলেন। এমনকি আমরা একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল যে গুলির বিপরীতে গলতি দিয়ে আপনি প্রতিরোধ বা দুর্গ গড়ে তুলেছিলেন। সেই অভিজ্ঞতার কথাটা একটু জানতে চাই, এবং জুলাই আগস্টের আপনার যে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে একজন আপনি রাজপথে ছিলেন, সেই গল্পটা আসলে একটু শুনতে চাই আপনার মুখ থেকেই। গুলির বিপক্ষে গলতি যেটা, এটা শুধু জুলাই আগস্ট কেন্দ্র করে না, এটা জুলাই আগস্টের আগে যখন আমরা জুন সমাবেশগুলি করছিলাম, তখন কিন্তু বিভিন্ন জুন সমাবেশগুলি তখন আওয়ামী লীগ হামলা চালাইতো। তা আওয়ামী লীগ হামলা চালার পরিপ্রেক্ষিতে আমরা তখন ঐক্যবদ্ধ হয়ে আমাদের দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা তো তাদের হাতে তো অস্ত্র আছে, তাই এই অস্ত্রের বিপক্ষে কী নেওয়া যায়। তখন সিদ্ধান্ত হয়েছিল
যে আমরা বাঁশের মধ্যে পতাকা নিয়ে আমরা মিছিলে অংশগ্রহণ করব। তাহলে তখন ওরা যদি আক্রমণ চালায় আমরা এই পতাকা খুলে বাঁশ দিয়ে প্রতিহত করব। তো ওইটা আমরা অনেকগুলি সমাবেশে নিয়েছিলাম, জুন সমাবেশে নেওয়ার পরবর্তীতে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। তখন তারা আমাদেরকে প্রথম নির্দেশনা দেয় যে কোনো পতাকা নিয়ে আসা যাবে না। তখন আমরা এই বাঁশের এই যে আমাদের যে ইয়েটা ছিল, টার্গেটটা ছিল, এটা আমরা দিতে পারি নাই। পরবর্তীতে আমি সিদ্ধান্ত নেই যে গুলাইল নিয়ে যাব। তখন আমি কিছু প্রায় 400-500 গুলাইল কালেকশন করি, গুলাইল এবং মার্বেল কালেকশন করার পর তো ওইগুলি বিভিন্ন জায়গায় যখন আওয়ামী লীগ আমাদেরকে হামলা চায় তো ওগুলি দিয়ে আমরা প্রতিহত করি। এরপরে যখন জুলাই আগস্টের আন্দোলনটা শুরু হয়, প্রায় যখন তারা শাহবাগ চক্করে যখন বসা শুরু করে, তখন আমি দেখতেছি দিনে দিন আস্তে আস্তে আন্দোলনটা বাড়ছে। তা আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিষয়টা জানাই যে আমরা ছাত্রদের সাথে ছাত্রদল আর যুবদল মিলে ওদের সাথে মিশে, তখনও কিন্তু দল থেকে কোনো নির্দেশনা দেয় নাই যে তোমরা ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করো। তা আমি চেয়ারম্যান সাহেবকে জানানোর পর চেয়ারম্যান সাহেব বলে যে হ্যাঁ তোমার সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত নিয়েছ, তুমি শাহবাগে থাকো, তাহলে তুমি নিজে না থেকে তোমার নেতাকর্মীদেরকে ওখানে বলো যে তাদের সাথে সহযোগিতা করার জন্য ছাত্রদের। তখন আমি আমার ইউনিটের সমস্ত ইউনিটকে বলে দিই যে ছাত্রদের পাশে থাকার জন্য। তো ওই অবস্থায় আমি চকবাজার এলাকার যত গুলতির দোকান আছে এবং স্টেডিয়াম এলাকার যত গুলতির দোকান আছে প্রায় 5000, প্রায় 4900 কত অলমোস্ট 5000-এর মতো গুলাইল আমি কালেকশন করি, 40,000-এর মতো মার্বেল কালেকশন করে রাখি। যে কোনো সময় আন্দোলন আসলে এটা আমার বড় একটা সাপোর্ট কাজ করবে, বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। হ্যাঁ, তো এইগুলির মধ্যে প্রায় 450 না 500-র মতো আমি পুলিশ রিকভারি করে ফেলে একটা জায়গায় রাখা হয়েছিল, আর বাদ বাকি আমি সাধারণ মানুষের কাছে আমি দিয়ে দিই। তো আমি 10 নম্বরে 18 জুলাই যখন চরম আন্দোলন শুরু হয়, তখন এই গলতিগুলি ছিল মিরপুর 1-এ। এগুলি আনা তখন 1 নম্বর থেকে 10 নম্বর আনা সো টাফ ছিল। তখন একটা ছোট ভাইয়ের তো হাসপাতালে চাকরি করতেন, তো ওর একটা অ্যাম্বুলেন্স ছিল। তো অ্যাম্বুলেন্স তখনও মানে যে কি বলে যারা গুলিবিদ্ধ, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে নেওয়া আসা করতো। তো ও আমার এই গুলতিগুলি 10 নম্বর আমাকে দিয়ে যায়। আচ্ছা, 10 নম্বর দিয়ে যায়। তখন আমি প্রায় 3000-এর মতো গুলতি আমি সাধারণ মানুষদের কাছে আমি বন্টন করি আর কি। আচ্ছা, এই যে জুলাই আগস্ট যে আন্দোলনে আপনি মাঠে ছিলেন, একজন মাঠের কর্মী হিসেবে ওই সময়ের কোনো দৃশ্য আপনার মনে কি এখনো গেঁথে আছে? ভয়ঙ্কর অনেক কিছুই আপনি দেখেছেন, গুলি খেতে দেখেছেন, মারা যেতে দেখেছেন, নিশ্চয়ই অনেক কিছুই দেখেছেন। তো এমন কোনো স্মৃতি কি এখনো মনে গেঁথে আছে কিনা যেটা আপনার নিজের চোখের সামনেই ঘটেছে? জুলাই আগস্টের তো আসলে প্রতিদিনই একেবারে সেকেন্ডে আমাদের একটা আতঙ্ক সময় ছিল। তখন মিরপুর 10-এ যখন আমি অবস্থান করেছিলাম, তখন সাধারণ মানুষ যখন জানতে পারছে বিএনপির একজন নেতা এখানে, ওনাদেরকে আমি প্রতিনিধি হিসেবে কাজ করতেছিলাম, তখন প্রথম 2 দিন কাজ করার পর 3য় দিন আমি আসা না পর্যন্ত তারা ফিল্ডে থাকতো না। আমি এসে আইডিয়াল স্কুলের পাশে একটা মসজিদ ছিল, তো ওই মসজিদে আমি ঘোষণা দিতাম। তো ওই মসজিদে ঘোষণা দেওয়ার পরে যে যেখানে আসো 10 নম্বর পানি ট্যাঙ্কি, সাদা পানি ট্যাঙ্কি, এখানে চলে আসো, বলার পরই তারা 4-5 থেকে এসে ওইখানে এসে জমা হতো। তখন তাদেরকে নিয়ে আমি মুভ করতাম আর কি 10 নম্বর। তো 10 নম্বরে মুভ করা অবস্থায় আমার সাথে সেদিন ছিলেন কবির নামে সাবেক যুবদলের 11 নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। তো আমার বয়সের সিনিয়র উনি। তো ওনাকে আমি বলতেছিলাম যে ভাই আপনি আমার সাথে থাকেন, আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করেন না, আপনি দেখতেছেন না কীভাবে গুলি করতেছে, তো ওর 2 হাত দিয়ে গুলি করতেছে ওই পাশ থেকে, তো আমার সাথে থাকেন। তো ও আমার প্রায় 10 হাত পিছনে, তো ওর হাতে ইট এবং আমার হাতে একটা লাঠিও আছে, গুলতিও আছে। আমি তো সবসময় 2টা গুলতি ব্যবহার করতাম। তো আমি বলছি, আমাকে বললো যে মিরাজ তোর হাতে যে পানির বোতলটা, পকেটে পানির বোতলটা আমাকে দে। তা আমরা দেখতে পাচ্ছি যে আপনি সেটা সাথে করে নিয়ে এসেছেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু দেখান, আমি অনেকক্ষণ ধরে নোটিস করছি যে আপনি সেটা হাতে করে নিয়ে এসেছেন। এটাই কি ছিল কিনা সেই অস্ত্র? হ্যাঁ, এইটা ছিল একটা কাঠের গুলতি ছিলেন। আচ্ছা, তো একটা হারিয়ে গেলে যা একটা ব্যবহার করতাম। তো এটা ছিল লোহার। তো এখান দিয়ে হাত ঢুকিয়ে এই পাশে হাতে এখানে এভাবে মার্বেল থাকতো, আচ্ছা, কাচের মার্বেল, তো ওইগুলো দিয়ে প্রতিহত করতাম আর কি। আচ্ছা।
তা আরেকটা কাঠের ছিল, ওইটা পকেটে ছিল, দুইটা আমি ক্যারি করতাম। তো এইটা দিয়েই প্রতিহত করেছিলাম। তা আমাদের অস্ত্র ছিল এটাই, আর তাদের অস্ত্র ছিল গুলি এবং পুলিশ প্রশাসন। চমৎকার আসলে একটা উদ্যোগ এবং চমৎকার আইডিয়া ছিল, এবং আসলে গুলির বিপরীতে গুলতি, এই কথাটা আসলে মানে আমার মনে হয় এই জন্য আপনার এই নিউজটা অনেক বেশি ভাইরাল হয়েছে এবং প্রশংসিত আলোচিতও হয়েছে। আমরা এই জায়গা থেকে আবার আসবো, তার আগে সময় হয়েছে আমাদের একটি বিরতিতে যাবার। দর্শক, কথা বলার এ পর্যায়ে আমাদের সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। বিরতিতে যাবার আগে আপনি সেই ঐতিহাসিক গলতিটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছিলেন এবং আপনি একটা স্মৃতির কথা বলছিলেন। ওই দিন আপনার সাথে খুব সম্ভবত কেউ একজন ছিল। আপনি ওই জায়গাটা থেকে আমরা যদি আবার একটু আসি, যে আপনার সাথে খুব সম্ভবত কেউ একজন ছিল এবং একটা স্মৃতি বিজড়িত কথা আপনি বলছিলেন। হ্যাঁ, আমার প্রায় 10 হাত পিছনে কবির ছিলেন, 11 নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সভাপতি। তো কবি ভাই বললেন যে মিরাজ, তোর পকেটে যে পানির বোতলটা আছে, আমার অর্ধেক খাওয়া ছিল, তা আমাকে একটু দে। তো দিলাম। তো দেওয়ার পর তো তখন তো একেবারে দৌড়াদৌড়ি অবস্থা, ওই পাশ থেকে গুলি করছে, আমরা গুলতি মারতেছি, ওরা পিছাচ্ছে, আবার আমরা পিছাচ্ছি, আমাদের সাথে গুলি করতেছে, কারো গুলি লাগতেছে, মানে শরীর লাগতেছে, কারো পায়ে লাগতেছে, তারা পড়ে যাচ্ছে। তো এইভাবে একটা মানে আক্রমণ দেখতে অবস্থা। তো ওই তখন বোতলটা দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে সামনে গেলাম, তাদেরকে দৌড়ান দিলাম 10 নম্বরে। তো আবার যখন ব্যাক করলাম, সে দেখি যে পেট ধরে শুয়ে আছে। আমি দৌড়ে গেলাম, ভাবছি মানে ছিটাগুলি আমার গাও লাগছে। তা আমি ভাবছি ছিটাগুলি, তাকে আমি ধরলাম, যে একজন কই ভাই গুলি লাগছে আপনার? খাওয়া মিরাজ, আমার গুলি লাগছে। আমি কই কোথায় দেখি? তো একটা গুলি এখানে লাগছে। তা আমি দেখলাম যে কারণ গুলি তো বোঝা যায় না, রক্ত ব্লিডিংও হয় নাই। তা আমি দেখছি তো তার তো খুব খারাপ, কিন্তু সে কিন্তু নর্মাল। হ্যাঁ, গুলি লাগছে, সাথে সাথে গুলি লাগলে কিন্তু সাথে সাথে বোঝা যায় না। তার পরক্ষণই পরে দেখি যে পুরা প্যান্ট শার্ট পুরা ভিজে গেছে। পরে আমি তাকে ধরে ওই ফুটপাতের মধ্যে রাখি। ও আবার তারা আমাদেরকে ধাওয়া করে, আমাকে তাকে ফালায় রেখে কিন্তু চলে যেতে হয়েছে। আবার লাস্টে তাকে নেওয়ার জন্য আমি আবার লোকজন নিয়ে আবার ধাওয়া দিই। তো ওই ধাওয়াতে তারা আবার 10 নম্বর আরও দূরে চলে যায়। তাকে আমরা ধইরা, আমি একটা ভ্যান গাড়িতে উঠে আমি তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যেত। তখন প্রায় 80% শেষ। তাকে আমি ধইরা ভ্যান গাড়িতে উঠে দিই। তো 10-15 মিনিট কিংবা আধা ঘন্টা পরে শুনি যে মারা গেছে। ও তখনই মারা গেছে আর কি। এরপরে আমার সাথে 2 জন সানি, ওরা ওই স্পোর্টে গুলি, মাথায় গুলি লেগে মারা গেছে। সেদিন আমার সাথে যুবদলে 3 জন মারা যায়। এই প্রতিকূলতা অবস্থায় সবচেয়ে কঠিন দিন ছিল জুলাই আগস্টে 4 তারিখে। 4 তারিখে যখন আমি একটা হোটেলে থাকতাম, হোটেলের মানুষদের সাথে থাকতাম নর্মাল, যেখানে প্রশাসন চিন্তাও করবে না, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব এই নর্মাল একেবারে নোংরা একটা হোটেল একটা জায়গা থাকে। তো ওইখান থেকে যখন বের হই, অনেক রাস্তায় অনেক বাধার সম্মুখীন হয়ে মিরপুর ক্যান্টনমেন্টে আসি। ক্যান্টনমেন্টে আমার বাসা। তখন কৃষক দলে একটা ছেলে ছিলেন গিয়াস নামে। তো ওকে বলি যে, কারণ গতকালকে আমার 3 জন মারা গেছে, এর আগের দিন 4 জন মারা গেছে, এর আগের দিন 1 জন মারা গেছে। সহযোদ্ধায় সবই সহযোদ্ধা, প্রতিদিনই যাচ্ছে মারা আমার সাথে আন্দোলন করতে গিয়ে। তা আমি সেদিন বলি যে আজকে লাস্ট, কিংবা জানি না যে এই 2-1 দিনের মধ্যে হয়তো শেখ হাসিনা পতন হবে, নাহলে আমরা শেষ। 4 তারিখে আমি ওকে পাঠাই যে আমার বাচ্চা কাচ্চা 3টাকে একটু নিয়ে আসো। তো ওরা আসে, ওদের সাথে আমি আমার দিক দিয়ে জানি যে হয়তো মারা যাব, লাশ বিদায় ওদের কাছ থেকে নেই, আদর করি। আমার ছোটোটা তো কোলের বাচ্চা, ও কোনোভাবেই ছাড়তে চায় নাই। তো ওকে কান্নাকাটির অবস্থায় আমি জোর করে ওদের 2 জন হাতে তুলে দিই। লাশ বিদায় নিয়ে বাসায় একটা ফোন দিয়ে লাশ বিদায় নিয়ে আমি 10 নম্বরে যাই। তো 10 নম্বরে যাওয়ার পর দেখি যে আজকে এত কঠিন আন্দোলন অবশ্য, কিন্তু কেউ নাই। এটা আগস্টের 4 তারিখের কথা বলছেন? কেউ নাই, সব ওরা আওয়ামী লীগের লোকজন সব ওরা দখল করে আছে। আমি লোকজন বারবার পাঠাচ্ছি, দেখো কী অবস্থা, সব দিকে ওরা দখল, হুন্ডা মহড়া দিচ্ছে, ঘুরছে সবাই, এরা তো অস্ত্র পুলিশের সামনে বসা। তখন দিয়ে আমাদের কেউ নাই। তা আমার সাথে যুবদলে প্রায় 50-60 জন বিভিন্ন জায়গায় ছড়াই ছিটানো। তখন আমি একটু হুন্ডা দিয়ে একটা অটো রিক্সা দিয়ে একটু ঘুরলাম আমার যে সাইডটা, আইডিয়ালের সাইডটা।
ওই সাইডটা ঘুরে দেখলাম যে বিভিন্ন অলি গলিতে 10 জন 15 জন করে দাঁড়ানো সাধারণ মানুষ। তখন আমি মসজিদে গেলাম। মসজিদে গিয়ে হুজুর বলে যে কথা বলা যাবে না ভাই, আপনি গত কয়েকদিন যাবত এখানে মসজিদ থেকে ডিক্লেয়ার দিচ্ছেন বলে আমাদের উপর অনেক অত্যাচার। আমি বললাম হুজুর দেখেন আজকে কথা বলতে দিতেই হবে যেভাবে হোক। রিকোয়েস্ট করেছি, তারপর উনি শুনেছে। তো আমি মাইকে ঘোষণা দেওয়ার সাথে সাথে বাইরের থেকে মানুষ আত্মহারা হয়ে চিল্লাচিল্লি হচ্ছে, মানে যে মিরাজ ভাই ভাষণ দিচ্ছে কথা বলতেছে, সবাই চলে আসছে মেন রোডে। তা আমি প্রায় 2 মিনিট কথা বলছি মাইকে, কথা বলে নামার সাথে সাথে দেখি প্রায় 4-5 হাজার সাধারণ মানুষ, আসলে নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না তখন। 4-5 হাজার সাধারণ মানুষ 10 নম্বর পানি ট্যাঙ্কিতে এসে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি প্রায় 2 মিনিট দেওয়ার পর বের হইতে দেখি যে মানুষ ভরে গেছে, মানে সবাই প্রিপারেশন ছিল কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না। তো ওই মানুষদের নিয়ে আমি প্রতিহত করি 10 নম্বর। প্রায় দেখেন যখন সারা বাংলাদেশ যখন স্বাধীন, 10 নম্বর স্বাধীন হইতে কিন্তু বিকাল 4:30-5টা বেজে গেছে। প্রায় 4-5 বার আমি। আচ্ছা, এই যে 4 তারিখের কথা বলছিলেন, এই 4 তারিখের পরদিনই অর্থাৎ এই 5ই আগস্ট যদি না আসতো তাহলে কি হতো আপনার বা আপনাদের সাথে, সেটা কি কখনো ওই মুহূর্তে মাথায় এসেছে? আমি আসলে আমরা তো এখন এমনি শেষ, কারণ আন্দোলনটা যখন শুরু হয়েছে টার্গেটে এমনি পড়ে গেছি। আমার টার্গেট ছিল যে হাসিনার এই যে লাঠিয়াল বাহিনী প্রশাসনের হাতে যদি অ্যারেস্ট হই আমি, তাহলে আমাকে তারা ধুকে ধুকে মারবে। রাজপথে গুলি অ্যারেস্ট হওয়াচ্ছে, গুলি খেয়ে মরা ভালো, সেই উদ্দেশ্য করে আমি রাজপথে ছিলাম। এবং শেষ বিদায় নিয়েও এসেছিলেন। শেষ বিদায় নিয়ে আমি এসেছি। এই যে কথা বলার কিছুক্ষণ আগে যে বললেন যে স্বাধীন কথাটা যে বললেন, যে 5ই আগস্ট আমরা শুনি যে আমরা নতুন করে স্বাধীন হয়েছি 2024 সালের 5ই আগস্ট। একজন রাজনৈতিক নেতার বাইরে গিয়ে যদি আমি সাজ্জাতুল মিরাজের কাছে জিজ্ঞাসা করি, আদতে আসলে ঠিক আমরা কতটা স্বাধীন হয়েছি? দেখেন, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমাদের লড়াই কিন্তু গত 16 বছর ক্ষমতার লোভের জন্য লড়াই না। আমরা এই গত 16 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু লড়াই করেছি। এবং এই লড়াই করার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারপরে কিন্তু আমাদেরকে লড়াই করতে হয়েছে মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। আশা করি এত বছর পর একটা জাতীয়তাবাদী দল যে সংগ্রামের জন্য গত 16টা বছর রাজপথে ছিলেন, সেটা প্রতিফলন হয়েছে এবং গণতন্ত্র ফিরে এসেছে এবং ভোটাধিকার ফিরে এসেছে। আমি আশা করি যে আমাদের নতুন যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা গুম খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সকলের মন রক্ষা করার জন্য যে গণতন্ত্র ভোটার জন্য আমরা করেছি, সেটা উনি রক্ষা করবেন আর কি, আমি আশা করি। এবং আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন আপনার যে সব সহযোদ্ধাদের কথা বলছিলেন, যে একই সাথে আপনারা আন্দোলন সংগ্রামে ছিলেন এবং খুব সম্ভবত যে এটা আমরা বলবো যে লাকিলি আপনি বেঁচে গেছেন, কিন্তু তারা শহীদ হয়েছেন সেখানে। তো এমন অসংখ্য পরিবার রয়েছে বাংলাদেশে, তাদের জন্য আপনারা কি করেছেন ক্ষমতায় আসার পরে, এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া কিংবা দেখভাল করা, সেই জায়গাটা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আসলে আপনারা কি করেছেন, কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? উদ্যোগ আমাদের চেয়ারম্যান, বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ওনার টার্গেট রয়েছেন। উনি ওই শহীদ পরিবারদের জন্য উনি ফ্ল্যাট বরাদ্দ দিবেন শুনেছি, এবং কোথাও যদি কোনো অনুষ্ঠান হয় তাদেরকে স্পেশালি আমন্ত্রণ জানান, ওনাদের সবসময় সহযোগিতা করেন। এবং ঈদ গিয়েছে, গত দুইটা ঈদ গিয়েছে, তাদের জন্য এক্সট্রা সাপোর্ট রেখেছেন। আমি মনে করি যে ওনার যে সরকার, এখন নতুন যে সরকার, যেই জুলাই আগস্ট থেকে শুরু করে গত 16 বছর, এই জুলাই আগস্টের বাইরেও কিন্তু অনেক নেতাকর্মীরা গুম খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে, তাদের পাশে কিন্তু উনি সবসময় ছিলেন বিদেশ থাকা অবস্থা। এবং দেশে যখন উনি এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আশা করি উনি সবাইকে উনি দেখবেন, আমি এটা আশা করি আর কি। আচ্ছা, এই যে জুলাই আগস্টে যখন আমরা দেখেছি যে একটা ঐক্য ছিল, জুলাইয়ের আগস্টে সেই ঐক্যটা নষ্ট হয়ে আমরা দেখলাম 5ই আগস্ট পরবর্তীতে যতই দিন গড়াচ্ছে ততই আমরা দেখছি দাকুমরার সম্পর্ক। এই যে আপনি যদি বলেন বিএনপির সাথে জামাত বলেন, এনসিপি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিল সবাই একসাথেই যুদ্ধ করেছে, একসাথেই মাঠে ছিল, রাজপথে প্রতিহত করেছে। এই যে একটা সুন্দর সম্পর্ক এবং দাকুমরার সম্পর্কে পরিণত হলো, এটার পেছনে কারণ কি বলে আপনার মনে হয়? দেখেন, এই জুলাই আগস্টে সবাই তো আমরা ঐক্যমত হয়ে আন্দোলনটা করেছি, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। এর মধ্যে 2টা দল, এক হলো বিএনপি, আর এক হলো জামাত। আর যে দল, যেটা এখন আরেকটা দল যে যাচ্ছে,
সেটা তো দল ছিল না, সেটা ছাত্র সংগঠন ছিলেন। তো আপনি বাংলাদেশি ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এই ছাত্ররাই কিন্তু দেশের করুণ পরিস্থিতিতে দেশের পাশে এসে দাঁড়ায়, সেটা যে দেশই হোক। বাংলাদেশি ইতিহাসে কিন্তু তাই হয়েছে। আপনি 1952 বলেন, 1971 বলেন, 90 বলেন, এই 2024 বলেন, সবসময় কিন্তু ছাত্ররা বাংলাদেশ যখন দুঃসময় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন, রাজপথে এসে তারা প্রতিহত করেছেন, স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন। এবারে কিন্তু এর ব্যতিক্রম না। কিন্তু ব্যতিক্রম কোনটা? 2024। আগের বছরগুলি থেকে এটা ব্যতিক্রম। তারা এই বছর এইবার আন্দোলন করতে এসে তারা দল গঠন করে ফেলেছেন। ক্ষমতার লোভ তাদের ভিতরে চলে এসেছে, মন্ত্রী হওয়ার লোভ চলে এসেছে, এমপি হওয়ার লোভ চলে এসেছে। উনি যদি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ভিতরে থাকতেন, এই সংগঠনে আমি মিরাজ একটা জুলাই যোদ্ধা হিসেবে তাদের সাথে আমি থাকতাম, দলের বাইরে থেকেও। কেন থাকতাম? কারণ বৈষম্য হলো বৈষম্য, যখন যেই বৈষম্য করে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতাম, যেহেতু আমি একটা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসাবে। কিন্তু সেটা তারা রাখতে পারেনি। এই বৈষম্য করতে গিয়ে, বৈষম্য সংগঠন করতে গিয়ে তারা একটা দল গঠন করে ফেলেছে, যার কারণে বিভিন্ন জায়গায় যে মানুষের স্বাধীনতা, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের ভালো দিক দেখার জন্য আমরা যে সরকারকে পতন ঘটিয়েছিলাম, তারা এটা মপ করে করে নষ্ট করে ফেলেছে। এখন মনে করেন যে তারা এখন ডাকলে কোনো সাধারণ ছাত্ররা আসে না। যে সাধারণ ছাত্ররা চলে এসেছিল আন্দোলনের সময় এক ডাকে, এখন আর কিন্তু তারা পায় না। তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই ক্ষমতার লোভের কারণে। যার কারণে এই যে আমাদের ভিতরে ঐক্যটা ছিলেন, যেটা নতুন বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন আমরা দেখেছিলাম, সেখান থেকে তারা ছিটকে পড়েছে আর কি। আবার যদি একটা গণ অভ্যুত্থান হয়, আমরা প্রায় অনেকের মুখে শুনি যে আবার হয়তোবা যদি একটা গণ অভ্যুত্থান হয়, আপনার কি মনে হয় সেই চিত্রটা কেমন হতে পারে? আবার গণ অভ্যুত্থান কে সরকারের বিপক্ষে হবে? অবশ্যই যে কারোর বিরুদ্ধেই হতে পারে, অবশ্যই দেশের স্বার্থে হয়তোবা হতে পারে। যদি হয় গণ অভ্যুত্থান, যদি কোনো সরকার আবার কি স্বৈরাচারী পন্থা দেশ চালায়, এই হাসিনা পন্থী দেশ চালায়, অবশ্যই গণ অভ্যুত্থান হওয়ার সুযোগ আছে। কিন্তু আমি মনে করি না যে এই যে পরিস্থিতি বাংলাদেশে মানুষ দেখেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করেছে সাধারণ মানুষের উপরে, তারপর এই যে থানা বাংলাদেশের ঢাকা শহর সারা বাংলাদেশে থানা পুরে ছাড়কার যে চিত্র বাংলাদেশের মানুষ দেখেছে, আমার মনে হয় এই চিত্র আর কখনো ফিরে আসবে। আচ্ছা, দলীয় রাজনীতিতে এমন কোনো বিষয় আছে কিনা যেখানে আপনি পরিবর্তন দেখতে চান? অবশ্যই রাজনীতি তো একটা সাংগঠনিক দিকগুলি চলমান প্রক্রিয়া। চলমান প্রক্রিয়া সবসময় নতুন কমিটি বা নতুনত্বতে থাকতেই হবে। যে অবশ্যই চলমান যেহেতু প্রক্রিয়া, সাংগঠনিক বিষয় আছে, ওইটা চেয়ারম্যান সাহেব সিদ্ধান্ত নিবে যে কখন কোন সময় কোন কমিটি দেওয়া চলে আর কখন কোন সময় কমিটি ভেঙে দেওয়া যায়। ভবিষ্যতে সাজ্জাতুল মিরাজকে আপনি কিভাবে দেখতে চান? আমি আসলে জনকল্যাণমূলক কাজ সবসময় করি, মানবতার সেবা সবসময় করে থাকি। যখন আমার পোস্ট ছিল না, যখন আমি একটা সাধারণ মানুষ হিসেবে ছিলাম, তখন মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি। ভবিষ্যতে যদি কোনো পোস্ট পজিশন না থাকে, দলের পরিচয় তো আছেই, যদি কোনো পোস্ট পজিশন না থাকে, সাধারণ মানুষের পাশে সবসময় আমি আগেও ছিলাম, সামনেও থাকবো বলে আশা করি আর কি। আপনার বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদের জন্য আপনার কি বার্তা বা কি মেসেজ? যাদের আলোচনা, তাদের বিরুদ্ধে তো সমালোচনা থাকবেই। আমি মনে করি না যে আমার বিরুদ্ধে কেউ সমালোচনা করে, কারণ মানুষের কল্যাণে সবসময় কাজ করে গিয়েছি। আমি এত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য হিসাবে যে আমার যে রাজনৈতিক পরিধি, যে এলাকা, আমি যখন যে নেতাকর্মী যে বিপদে পড়ে আমি সবার এগিয়ে যাই। আমি কন্টিনিউ মনে করেন যে আছে না কি বলে টেবিল রাজনীতি, ওই ধরনের রাজনীতি আমি পছন্দ করি না। আমি মানুষের মাঝেই থেকে মানুষের কল্যাণে কাজ করে আমি সামনে আগাতে চাই। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে। ধন্যবাদ এসএটিভি সাংবাদিক, আপনাকেও ধন্যবাদ। কথা জমিয়ে রাখলে নাকি আত্মার ক্যান্সার হয়,
আর তাই আপনার সেই জমিয়ে রাখা কথাগুলোই আমরা জানতে চাই। আমরা জানাতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম এ দেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতো থাকুন এসএটিভির সাথেই। আল্লাহ হাফেজ।